স্টুডেন্ট আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং আমরা স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব যে নিউক্লিওটাইডের স্ট্রাকচার, এবং যে কোশ্চেনগুলো বারবার আসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে বলি যে বায়োমলিকিউলস বলতে তোমরা বোঝো যে মাইক্রোমলিকিউলস এবং ম্যাক্রোমলিকিউলস। তো মাইক্রো মানে হচ্ছে একদম ছোট ছোট যে মলিকিউলসগুলো রয়েছে সেইগুলো জুড়ে জুড়ে কিন্তু ম্যাক্রোমলিকিউলস তৈরি করে। তো ঠিক সেরকম নিউক্লিওটাইড যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মাইক্রোমলিকিউলস, মানে হচ্ছে ছোট একটা মলিকিউল। সেই নিউক্লিওটাইডগুলো যখন জুড়তে শুরু করে তখন একটা লার্জ মলিকিউল তৈরি করে, সেটাকে ম্যাক্রোমলিকিউল বলে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তার মানে আমরা বলতে পারি যে অনেকগুলো নিউক্লিওটাইড সেইগুলো যখন জুড়তে শুরু করে তখন কিন্তু তৈরি হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এবং নিউক্লিক অ্যাসিড তোমরা সবাই জানো যে দু রকমের হয়, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। ডিএনএর ফুল ফর্ম জানো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো যখন নিউক্লিওটাইডগুলো জুড়তে শুরু করে নিজেদের মধ্যে, তো যে বন্ডটা দিয়ে এরা নিজেদের মধ্যে জোড়ে সেই বন্ডটার নাম হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড, এবং অনেকগুলো নিউক্লিওটাইড জুড়ে কিন্তু তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। এবার আজকে যেটা মেন আমরা পড়বো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে বলি যে একটা নিউক্লিওটাইডের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে সুগার থাকে। সুগার মানে হচ্ছে শর্করা, কার্বোহাইড্রেট যাই বলতে পারো তোমরা। তো এখানে যে সুগারটা থাকে সেটা হচ্ছে পেন্টোজ সুগার। ঠিক আছে, সুগার মানে হচ্ছে আমরা বলতে পারি যে যে ফর্মটা থাকে সেটা হচ্ছে পেন্টোজ সুগার এখানে থাকে। এবং তার সাথে কি থাকে, তার সাথে থাকে নাইট্রোজেন বেস থাকে। ঠিক আছে, কিছু নাইট্রোজেন বেস থাকে আর একটা ফসফেট গ্রুপ থাকে। তাহলে একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচারের মধ্যে কি কি থাকবে, সুগার থাকবে, সেটা হচ্ছে পেন্টোজ সুগার থাকবে, একটা ফসফেট গ্রুপ থাকবে, আর থাকবে নাইট্রোজেন বেস থাকবে। এবার কোনটা কি বন্ড দ্বারা যুক্ত থাকে সেটা আগে বলি। যে পেন্টোজ যে সুগারটা রয়েছে সেটার সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ বা বন্ড দ্বারা যুক্ত থাকে হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস মানে হচ্ছে পিউরিন এবং পিরিমিডিনকে বোঝায়। ঠিক আছে, এগুলো ডিটেলসে আমি আজকেই বলবো। আচ্ছা, পেন্টোজ সুগারের সাথে এস্টার বন্ড দ্বারা যুক্ত থাকে ফসফেট গ্রুপ থাকে, যেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড বা একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকে। তাহলে এইটা হচ্ছে একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার, এবং নিউক্লিওটাইডগুলো জুড়ে জুড়ে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়। নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ডিএনএ আরএনএ। ঠিক আছে, এবার দেখো পেন্টোজ সুগারের মধ্যে আমি এখানে স্ট্রাকচারটাও দিয়েছি এবং ডিটেলসে বলবো স্ট্রাকচার নিয়ে। তো পেন্টোজ সুগারের মধ্যে দু রকমের হয়, পেন্টোজ সুগার হচ্ছে দু রকমের হয়। একটাকে বলে হচ্ছে রাইবোজ সুগার, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। দেখো ডিএনএর মধ্যে যে সুগারটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। ঠিক আছে, এবং আরএনএর মধ্যে যে সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ। ঠিক আছে, রাইবোজ সুগার থাকে। এবার দেখো এখানে তোমাদের এই যে রাইবোজ যেটা রয়েছে মানে আরএনএর মধ্যে যে সুগারটা থাকে সেটা স্ট্রাকচার আমি কিন্তু তোমাদের এঁকে দিয়েছি। এবার আমি বলেছি পেন্টোজ সুগার মানে এখানে কিন্তু 5টা কার্বন রয়েছে। ঠিক আছে, 5টা কার্বন রয়েছে। তো এখানে দেখো 1, এখানে 2, এখানে 3, 4, 5 এরকম করে আমি কিন্তু তোমাদের দেখিয়েছি। এবার এখানে একটু লক্ষ্য করো যে 2 নম্বর যে পজিশনটা রয়েছে সেখানে এই রাইবোজের ক্ষেত্রে মানে আরএনএতে যে সুগারটা থাকে রাইবোজ, সেখানে 2 নম্বর পজিশনে দেখো OH রয়েছে। ঠিক আছে, এবং ডিএনএতে দেখো যদি আমরা দেখি ডিঅক্সি রাইবোজ যে সুগারটা রয়েছে 2 নম্বর পজিশনে কিন্তু H রয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু ডিএনএর যে সুগার সেটাকে বলে ডিঅক্সি রাইবোজ সুগার, তার যে স্ট্রাকচার তার 2 নম্বর পজিশনে আমরা দেখছি ওএইচের জায়গায় এইচ রয়েছে, সেই জন্য একে কিন্তু 2 ডিঅক্সি রাইবোজ বলছে। ঠিক আছে,
2-ডিঅক্সিরাইবোজ। বোঝা গেছে? এখান থেকেও কিন্তু ডিটেলস প্রশ্ন যেগুলো আসে সেগুলো কিন্তু এখান থেকে আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা সুগারটা বুঝে নিলাম, ডিটেলসটা আলোচনা করে দিলাম। এবার হচ্ছে নাইট্রোজেন বেস যেগুলো রয়েছে তার সেটা হচ্ছে দু রকমের, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিনের মধ্যে কি কি পড়ছে? পিউরিনের মধ্যে পড়ছে অ্যাডিনিন আর গুয়ানিন পড়ছে, ঠিক আছে। আর পিরিমিডিনের মধ্যে পড়ছে থাইমিন পড়ছে, সাইটোসিন পড়ছে আর ইউরাসিল পড়ছে, ঠিক আছে। আমি একদম বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করছি, আমি জানি অনেকে জানো, তবুও কিন্তু আমি প্রথম থেকে একদম ভাবছি যে তোমরা একদম জিরো থেকে শুরু করেছি, একদম প্রথম থেকে একদম বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। তো আমি বলেছি যে স্ট্রাকচারটা, এবার আমরা প্রথমে একটা স্ট্রাকচার দেখলাম, সেটা কিসের স্ট্রাকচার দেখলাম? নিউক্লিওটাইডের স্ট্রাকচার দেখেছি। আর একবার বলছি সুবিধার জন্য, দেখো আমরা দেখেছি একটা পেন্টোজ সুগার রয়েছে, নাইট্রোজেন বেস রয়েছে আর ফসফেট গ্রুপ রয়েছে। এই স্ট্রাকচারটাই আমরা কিন্তু এবার এর যে কেমিক্যাল যে স্ট্রাকচারটা রয়েছে সেইটা যদি আমরা দেখি একটুখানি, তাহলে এই রকম দাঁড়াবে, ঠিক আছে। এবং দেখো আমি বলেছি যে নাইট্রোজেন বেসের মধ্যে থাকে পিরিমিডিন এবং পিউরিন থাকে, ঠিক আছে। প্রথম যেটা আমি দেখিয়েছি সেখানে পিরিমিডিনের স্ট্রাকচার দেখিয়েছি, ঠিক আছে। এখানে আমি আরেকটু ডিটেলসে তোমাদের দেখাই। এইটা হচ্ছে পিরিমিডিনের স্ট্রাকচার এবং এইটা হচ্ছে সুগারের স্ট্রাকচার, যেটা আমি একদম লিখে লিখে করেছিলাম সেটা আমি স্ট্রাকচার দিয়ে করেছি। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের ফসফেট গ্রুপ। তাহলে প্রথমে আমি বলি যে সুগার যেটা রয়েছে সেইটা আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে সুগারে তোমাদের হচ্ছে রাইবোজ সুগার থাকে অথবা ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। এবার দেখো এখানে যে স্ট্রাকচারটা আমি এঁকেছি সুগারের কথা বলছি, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5 এইভাবে আমি পজিশনগুলো লিখে দিয়েছি। কেন লিখে দিয়েছি পরে বলছি, এইভাবে কোশ্চেন আসে। আচ্ছা, এবার দেখো যে এই যে 1 নম্বর যে কার্বনটা রয়েছে সেই 1 নম্বর কার্বনের সাথে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে পিরিমিডিন যেটা রয়েছে সেই স্ট্রাকচারটা কিন্তু যুক্ত থাকছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা প্রশ্ন পেলাম সুগারের 1 নম্বর কার্বন পজিশনের সাথে পিরিমিডিন কিন্তু বা পিউরিন পিরিমিডিন যেটা থাকে সেটা কিন্তু সুগারের 1 নম্বর কার্বন পজিশনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা পিরিমিডিনের স্ট্রাকচার দেখব। দেখো পিরিমিডিনের যে স্ট্রাকচার আসে সেটা আছে সেটার মধ্যে নাইট্রোজেন যেগুলো রয়েছে না সেগুলো কত নম্বর পজিশন করে রয়েছে সেইগুলো একটু কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে। এবার দেখো পিরিমিডিনের যে নাইট্রোজেন যে 1 নম্বর পজিশন রয়েছে তার সাথে আমরা সুগারের যে কার্বন পজিশন 1 নম্বর সেটার সাথে কিন্তু গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে। এবার আমরা চলে আসব যে সুগারের যে 5 নম্বর কার্বন পজিশন রয়েছে তার সাথে এস্টার বন্ড দ্বারা ফসফেট গ্রুপ যুক্ত থাকে। এখান থেকেই কিন্তু তোমাদের এমসিকিউগুলো দেয়, এখান থেকেই কিন্তু ডিটেলস প্রশ্ন আসে, ঠিক আছে। তো দেখো এবার আমরা এটা পিরিমিডিন নিয়ে আলোচনা করলাম। এবার আমরা পিউরিন যেটা রয়েছে সেটার যে স্ট্রাকচার রয়েছে সেটা দেখব। দেখো পিউরিনের একটা ব্যাপার আছে, এখানে নাইট্রোজেন যেগুলো রয়েছে কত নম্বর পজিশনে আছে সেইগুলো একটুখানি ভালো করে দেখতে হবে। তো দেখো যে সুগারটা আমরা দেখলাম, এইটা হচ্ছে সুগার, এটা হচ্ছে ফসফেট মানে ফসফেট গ্রুপ আর এটা হচ্ছে পিউরিন। এবার এখান থেকে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের যে 1 নম্বর কার্বন পজিশন সুগারের যে 1 নম্বর কার্বন পজিশন রয়েছে সেখানের সাথে পিউরিনের যে 9 নম্বর নাইট্রোজেন যেটা রয়েছে এন গ্রুপটা রয়েছে সেটার একটা লিঙ্কেজ থাকবে, ঠিক আছে। এখান থেকে এখানে যুক্ত থাকে। এবং নেক্সট হচ্ছে আমাদের নাইট্রোজেন যেগুলো কত নম্বর পজিশনে রয়েছে, দেখো 1 নম্বর পজিশনে রয়েছে, 3 নম্বর পজিশনে রয়েছে, 7 নম্বর পজিশনে রয়েছে এবং 9 নম্বর পজিশনে রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে পিউরিনের নাইট্রোজেন যেটা কত নম্বর পজিশনে রয়েছে আমরা দেখে নিলাম, ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ যেটা রয়েছে সেটা 5 নম্বর কার্বনের সাথে ফসফেট গ্রুপটা যুক্ত রয়েছে।
তাহলে এইটা হলো আমাদের স্ট্রাকচার অফ পিউরিন আমি বুঝিয়ে দিয়েছি এবং পুরোটাই স্ট্রাকচারটা আমি বুঝিয়ে দিলাম। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে কমেন্টে। তো দেখো নেক্সট যেটা আছে আমি একটু বলে দিই যে ডিএনএ যেটা রয়েছে সেই ডিএনএর ক্ষেত্রে যে নাইট্রোজেন বেস যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিনিনের সাথে থাইমিনের দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিনের সাথে সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। আরএনএর ক্ষেত্রে সেটা কি হয় না অ্যাডিনিনের সাথে ইউরাসিল দুটো যে বন্ড দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিনের সাথে সাইটোসিন 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তো এইটা গেল, এটা তোমরা জানো। এবার একটা রুল রয়েছে, এখান থেকে তোমাদের কিন্তু প্রবলেম দেয় যে ম্যাথ বেস যেগুলো, তো সেইটা হচ্ছে 4 গ্রাফ রুল যেটা রয়েছে। একটা ডিএনএ যে স্ট্যান্ড রয়েছে ডিএনএর ক্ষেত্রে সেটা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেবল। আমরা বলতে পারি এই রুলটা কি, ব্যাপারটা ভালো করে বুঝবে। ব্যাপারটা হচ্ছে যে পরিমাণে পিউরিন থাকে একটা ডিএনএর মধ্যে, যে পরিমাণে পিউরিন আছে সেই সেম পরিমাণে পিরিমিডিন থাকবে। এবং এখানে আমি যেটা বুঝিয়েছি এইগুলো কিন্তু বন্ড নয়, আগেই বলি এগুলো কিন্তু ইকুয়ালস টু আমি চিহ্ন দিয়েছি, সমান সমান চিহ্ন। এবার দেখো এখানে কি বোঝাতে চেয়েছি যে একটা ডিএনএর মধ্যে আমাদের অ্যাডিনিন যে পরিমাণ থাকবে থাইমিন সেই পরিমাণে থাকবে এবং গুয়ানিন যে পরিমাণে থাকবে সাইটোসিন সেই পরিমাণে থাকবে। তাহলে এইটা কিন্তু আমি বন্ড বোঝাইনি, ঠিক আছে, এটা হচ্ছে আমরা সেম পরিমাণে থাকবে সেটা বুঝিয়েছি। তাহলে আমি বললাম যে পিরিমিডিন একই পরিমাণে থাকবে, যতটা পিউরিন থাকবে ততটা পিরিমিডিন থাকবে, ঠিক আছে। এবং অ্যাডিনিন যতটা থাকবে, ধরো বলে দিয়েছে 20% অ্যাডিনিন রয়েছে, তার মানে থাইমিনও রয়েছে কিন্তু 20%, ঠিক আছে। এবং আমাদের গুয়ানিন এবং সাইটোসিনও কিন্তু সেম পরিমাণে থাকবে। এবার তোমাদের পার্সেন্টেজ হিসেবেই কোশ্চেনে আসে, এবার পার্সেন্টেজ মানে ধরে নেবে 4টে টোটালটা হচ্ছে 100, তাই তো। আমাদের পার্সেন্টেজ বোঝাতে গেলে আমরা পুরোটাকে টোটালটা ধরে নেব 100। এবার দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, বলছে ইন এ ডবল স্ট্যান্ড ডিএনএ মলিকিউল দ্য পার্সেন্টেজ অফ সাইটোসিন ইজ 20, হোয়াট উড বি দ্য পার্সেন্টেজ অফ অ্যাডিনিন। এখানে আমাদের কিন্তু দিয়ে দিয়েছে একটা ডিএনএ মলিকিউলের মধ্যে, ডবল স্ট্যান্ড মলিকিউলের মধ্যে সাইটোসিনটা দিয়ে দিয়েছে আমাদের 20, তাহলে আমাদের সি দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে আমাদের রুলস, আমি আগেই বললাম এ মানে অ্যাডিনিন প্লাস গুয়ানিন ইকুয়ালস টু আমাদের সাইটোসিন প্লাস থাইমিন, ঠিক আছে। প্রথমে রুলসটা লিখে নেবে, এটা কিন্তু মনে রাখতে হবে। রুলসটা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে সাইটোসিন দিয়ে দিয়েছে, তাহলে আমাদের 20 লিখে নেব। সাইটোসিন 20 মানে হচ্ছে গুয়ানিনও কিন্তু 20, আগেই বলে দিয়েছে এটা ইকুয়ালস টু, ঠিক আছে। তাহলে সাইটোসিন যে পরিমাণে থাকবে গুয়ানিন সেই পরিমাণে থাকবে, তার মানে যদি সাইটোসিন 20 হয় তাহলে গুয়ানিনও কিন্তু 20 হবে। এবার টোটাল করো, 20 প্লাস 20 ইকুয়ালস টু আমাদের 40, ঠিক আছে। এবং আমরা বলেছিলাম যে টোটাল যেটা রয়েছে সেটা কিন্তু আমরা বলেছিলাম 100, তাহলে 100 থেকে আমরা 40 পেয়ে গেছি, তাহলে 100 থেকে যদি আমরা 40 বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি আমরা, এখানে 60 পাচ্ছি। তাহলে এই 60টা হচ্ছে আমাদের এই অ্যাডিনিন এবং এই থাইমিন কিন্তু দুটোকে অ্যাড করলে এই 60টা হবে, ঠিক আছে, বোঝাতে পারছি। এবার দেখো আমরা জানি যে অ্যাডিনিন এবং থাইমিন কিন্তু সেম পরিমাণে থাকে, তার মানে যদি আমরা 60টাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাব 30, ঠিক আছে। তার মানে আমাদের এই 30 কিন্তু অ্যাডিনিনের যে অ্যামাউন্ট যেটা পার্সেন্টেজ যেটা সেটা হচ্ছে অ্যাডিনিন হচ্ছে 30 হবে, ঠিক আছে। তাহলে এই রকম কিন্তু তোমাদের আসে এবং আশা করছি তোমরা এটা করতে পারবে, সলভ করতে পারবে। তো নেক্সট পার্ট যেটা আমি বলি যে ডিএনএ এবং আরএনএ যেটা রয়েছে একটু বড় পার্ট, সেই পার্টটা নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আজকের মতো টাটা।